যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হাম ও উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু। ডিএনসিসি হাসপাতালে ভর্তির চেয়ে বেড়েছে সুস্থের হার। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 60 দিনে সরকারের 60 পদক্ষেপ। জন আস্থা অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঘোষণা। বিকল্প শ্রমবাজার ও বিদেশি বিনিয়োগ টানায় জোর। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল। প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামাত আমিরের। জ্বালানি সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। প্রথম ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। সুফল পেতে লাগবে 1 বছর। সৌদিতে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14 ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়ে শঙ্কা নেই। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু কাল। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু। পরিবারে শোকের মাতম। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে তাই সরকার জরুরি ব্যবস্থা নেয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের দুই সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক।
চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে রোগী। জীবন রক্ষায় ঘরে ঘরে টিকা নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। এদিকে জরুরি পরিস্থিতি ঘোষণা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডিপিপিএইচ। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন। বড় বড় বাচ্চাদের হয় 1 বছরের উপরে। আমার বাবুর 6 মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল হইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে। চিকিৎসকরা বলছেন শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল অন্য জটিলতা। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ডোর টু ডোর টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন তারা। মিজলস খুব স্বাভাবিক একটা রোগ, মিজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 213 শিশুর, আক্রান্ত 22,409। শনিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে হাম পরিস্থিতিকে মহামারী ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানায় ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। আমাদেরকে এই রোগীর সংখ্যা কমাতে হবে। এটা প্রতিরোধমূলক কার্যক্রম টিকা একটা প্রথম কাজ, সেটা হচ্ছে। আর এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় যেন এই জ্বরের এখন বাচ্চাদের জ্বরের রোগী হলেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া উচিত, কারণ হাম হওয়ার 4 দিন আগে থেকে সেটা ছড়ায়। বিশেষজ্ঞরা বলেন হাম দ্রুত ছড়িয়ে পড়ায় এবং টিকা কার্যকর হতে সপ্তাহ লাগায় এটি নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ জরুরি। তো এই জন্য হলো যে যতটা সম্ভব প্রথমে শিশুদেরকে অন্য শিশুদের থেকে দূরে রাখা, এবং আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চাদের হাসপাতালে নিয়ে চলে যায়। এই কতগুলো জিনিস কিন্তু করা যাবে না, এটা সংক্রমণের জন্য। আর টিকাটা হলো, টিকা যদি দেওয়া হয় সময় মতো, টিকার কিন্তু কার্যকারিতা শুরু হয় আপনার 3 থেকে 4 সপ্তাহ পরে। আমরা আইজিজি বলি, সবচেয়ে বেশি যেটা আপনার রোগকে প্রতিরোধ করে যে শক্তিটা, ওটা আইজিজি অ্যান্টিবডি, ওটা তৈরি হয় 3 থেকে 4 সপ্তাহ পরে। টিকা নিয়ে গুজব প্রতিরোধ এবং শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আমরা হামের যে প্রাদুর্ভাব এখন দেখছি, সবশেষ কি অবস্থা আর সরকার কি পদক্ষেপ নিচ্ছে? রাব্বি, হামের প্রাদুর্ভাব সে নিয়ে উদ্বিগ্ন পুরো দেশ এবং সরকার উদ্বিগ্ন। বলাই যাচ্ছে যে এই হামের প্রাদুর্ভাব নিয়ে সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে, তারপরেও থামানো যাচ্ছে না এর প্রকোপ। আপনি আজকের যদি অবস্থাটা দেখতে চান তাহলে বলতে চাই যে আজকেও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি 942 জন, অর্থাৎ প্রায় 1000-এর মতো রোগী তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন জরুরি পরিস্থিতি ঘোষণা করা হবে কিনা এটি একটি কিন্তু দাবি উঠেছে যে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সেটিকে যদি জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলা হচ্ছে। টিকা না দিয়ে ক্ষমতাসীনরা এর আগের যে 2টি সরকার আছে, সেই 2 সরকার সময় মতো টিকা দেয়নি যথাযথ সময়, যার ফলে সেই সময়ের যে প্রকোপটা নিয়ন্ত্রণ করার যে বিষয়টা ছিল সেটি কিন্তু পুরোপুরি করা যায়নি এবং সেটার ফলাফল কিন্তু এখন দেখা যাচ্ছে। সেই কথাটি বলছেন আজকে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু সেই কথাটি বলছেন এবং বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু সেই বিষয়টি শুনে আসছি বা জেনে আসছি। আবার সরকার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য দেশি বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করা বা জরুরি ভিত্তিতে টিকাগুলো আনা, সেগুলো কিন্তু করার চেষ্টা করছে।
তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে কিভাবে সরকারের এই জরুরি পদক্ষেপগুলো, তারা কিন্তু আপনি জানেন যে সারা দেশের ক্লাস্টার ভিত্তিতে যেসব জায়গাতে এই আক্রান্তের সংখ্যা বেশি সেই সব জায়গাতে যাতে দ্রুত চিকিৎসা সেবা নেওয়া যায়, আইসিইউর ব্যবস্থা থাকা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেরকম ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে এর মধ্যে। সেই ব্যবস্থা করার পরেও আমরা দেখছি যে রোগীর সংখ্যা একেবারেই যে কমে গেছে সেরকম না। আপনি একটু আগের একটি প্রতিবেদনও দেখতে পেয়েছেন যে 209 জন এর মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং 22,000-এর বেশি আক্রান্ত হয়েছেন গত 2 মাসের মধ্যে, এবং আজকে যেহেতু হাজারের মতো আসলে কিভাবে এটা পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করছে সরকার অগ্রাধিকার ভিত্তিতে এটিকে জরুরি ভিত্তিতে হামের টিকা কেনা, পাশাপাশি স্বাস্থ্যসেবার যে হাসপাতালগুলো সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই হামের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাধান্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রূপল, আমরা আবার দেখছি যে সরকারের যে 60 দিন হলো সেটি নিয়ে তাদের কি অগ্রগতি সেগুলো নিয়ে কথা বলছে সরকার। হ্যাঁ, একটি প্রতিবেদন আছে সেই যে সরকার 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রী 60টি পদক্ষেপ তুলে ধরেছেন আজকে, যে উপদেষ্টা মাহাদি আমিন। প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন যে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। তারা জানান যে নতুন শ্রমবাজার তৈরি এবং পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতেই গুরুত্ব দিচ্ছে সরকার। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আসি। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে নির্বাচনের পর সরকার গঠনের 2 মাস, এর মধ্যেই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নির্বাচিত হওয়ার পরেই বেশ বেগ পেতে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট সামনে এলে। এর মাঝেই 60 দিন অতিবাহিত হওয়ায় সরকারের 60টি পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে তারা দাবি করেন এই কয়েকদিনে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের 2 মাসে জনগণকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটের মধ্যেও বাড়ায়নি জ্বালানি তেলের দাম, এমনকি নিয়ন্ত্রণ রেখেছে নিত্যপণ্যের বাজার বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, মালয়েশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরি এবং দেশে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের 60টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় প্রবাসী কার্ড প্রদান সহ বেশ কিছু জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করার কথাও বলেন এই উপদেষ্টা। উপস্থিত আছেন আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে আজকে দেখলাম যে বিগত 2 মাসে যে কর্মযজ্ঞ করেছে সরকার, তাদের সেই জায়গায় তাদের অগ্রগতি তুলে ধরা হয়েছে। কোন কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? রাব্বি, আজকে 18 এপ্রিল এবং ঠিক আপনি যদি একটু পেছনে ফিরে যেতে চাই যে ঠিক 2 মাস আগে সংসদ ভবনে শপথ অনুষ্ঠানটি হয়েছিল, সেখান থেকেই সরকারের শুরু। তারপরে এই 2 মাসের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহার ধরে ধরে। নির্বাচনী ইশতেহারে প্রথম যে ইশতেহারটি দিয়ে সবচেয়ে বেশি প্রচারণা চালানো হয়েছিল সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে খাল খনন কর্মসূচিতে, এর মধ্যে উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন তাদেরকে ক্লাসের ভিত্তিতে এখন পর্যন্ত দেওয়া হয়েছে ভাতা। এর মধ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি আপনি দেখছেন যে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, ঋণ মওকুফের কথা বলা হচ্ছে, এই সব কিছুই। আমরা যদি একটু দেখে নেই যে এই 2 মাস পূর্তিতে 60 দিনের কর্মসূচিতে অগ্রাধিকারের ভিত্তি শুধুমাত্র যে 60টি পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়টি তা নয়, বিষয়টি হচ্ছে 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে আজকে বলা হয়েছে। এবং তার মধ্যে নতুন শ্রমবাজার তৈরির পাশাপাশি গুরুত্ব
গুরুত্ব দেওয়া হবে যে বিদেশি বিনিয়োগ আগ্রহী। আপনি জানেন যে শেষ কয়েক বছর বিদেশি বিনিয়োগের একটি স্থবিরতা দেখা দিয়েছে। আবার শ্রমবাজারে বিভিন্ন জায়গায় যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধাবস্থা চলছে, তাই বিকল্প শ্রমবাজার এখন সময়ের দাবি, এবং এই সময়ের দাবি পূরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই নতুন শ্রমবাজার তৈরির জন্য সেক্ষেত্রে রূপল 60 দিনে তাদের যে কাজের ফিরিস্তি তারা তুলে ধরলেন, এক্ষেত্রে তাদের এমন কোনো হয় না যে আশানুরূপভাবে যেটি করার কথা সেটি তারা করতে ব্যর্থ হয়েছেন বা করতে পারেননি, এরকম কোনো নিজেদের কোনো নেতিবাচক দিক তুলে ধরেননি? সেরকম নেতিবাচক দিক তুলে ধরেননি, কারণ হচ্ছে এই যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে, এই প্রকল্পগুলো যেহেতু তাদের প্রতিশ্রুতি ভিত্তিক প্রকল্প ছিল এবং সেগুলো কিন্তু শুরু হয়েছে, মানে 60 দিনের মধ্যে শেষ হয়নি, শুরু হয়েছে, শুরু করা গেছে, যার ফলে এখানে ব্যর্থতার বিষয় এখন পর্যন্ত আসেনি, অনেকগুলো অর্থ ছাড়াই হয়নি। আবার আরেকটি বিষয়, শেষ লাইনটি আপনি যদি দেখেন যে 180 দিনের কর্মপরিকল্পনা, এটি সরকারের একটি শুরুর পরেই তারা বলেছিল যে 180 দিনে তাদের পরিকল্পনার কথা। সেই 180 দিনে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিত্তিতেই তারা অগ্রাধিকার দেওয়া হবে যে জনবান্ধব যে প্রকল্পগুলো আছে সেটিতে, যাতে সরকারের অপচয় কমে। রূপল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দেশে হামের পরিস্থিতি, সরকার এ পরিস্থিতি উত্তরণে কি করছে, একই সাথে সরকারের যে বিগত 2 মাসে ক্ষমতায় থাকার পর তারা কি কি কাজে আসলে সফল হয়েছে বা জনবান্ধব কি কি কাজ করেছে, এসব বিষয়ের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির রূপল। যাচ্ছে অন্য খবরে, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনে সাক্ষাৎকার চলছে দলের গুলশান কার্যালয়ে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর থেকেই গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। সাক্ষাৎকার দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেন নারী নেত্রীরা। দ্বিতীয় দিনে চলছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাক্ষাৎকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনরায় প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। রাজধানীতে গণমিছিলের আগে সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছে নেতারা। এদিকে হাম সংক্রমণের জন্য স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলাকে দায়ী করেছেন জামায়াত আমির। জ্বালানি সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করারও আহ্বান তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণমিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে 11 দলের নেতারা চলমান হাম সংক্রমণ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। বর্তমান সরকারকে পতিত আওয়ামী লীগ সরকারের মতো গণবিরোধী রূপ ধারণ না করার আহ্বান জানান তারা। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান। বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 11 দলীয় ঐক্য যে আন্দোলন গড়ে তুলছে তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। এদিন সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও আসাদ গেটের একটি ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণে হাম সংক্রমণ বাড়ছে। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলবেন বলেও জানান জামায়াত আমির। সরকার যে বলে যে আপনারা বারবার তেল দিয়ে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। গরম আর ভোগান্তিতে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতেও জড়াচ্ছেন গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না তেল, আর এমন পরিস্থিতিতেও বন্ধে আবার অনেক পাম্প। তবে ডিপো থেকে দেয়া পুরো জ্বালানি সরবরাহের কথা বলছে পাম্প কর্তৃপক্ষ।
এমন দৃশ্য এখন রাজধানীর কিছু তেল পাম্পে। জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। সিরিয়াল নিয়ে মনে করেন সিরিয়াল বিক্রি করে 200 টাকা থেকে 500 টাকা সিরিয়াল বিক্রি হয়। বাড়ি ঘর চলে যায়, কিছু করার নাই, তো তেল লাগবে সবার। কই খাওয়া কই দাওয়া, রাত 2:30 বাজে আসছি, এই মাত্র পাম্পের গোড়ায় আসলাম, তারপরে কত সিন্ডিকেট। খালি শুধু একমাত্র পানি ছাড়া, পানিও কম খাইছি যাতে আমার টয়লেটে যেতে না হয়। গাড়ি থেকে কোথায় যাবো? বাচ্চা যখন ঘুমায় থাকে মা বলে যে আয় চাঁদ দেখাই যা, চাঁদ দেখে যা। বিষয়টা এখন আমাদের কাছে তেলটা হয়ে গেছে এরকম। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেলের জন্য। চালকরা বলছেন 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না জ্বালানি। দীর্ঘ সময় লাইনে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই প্যান্ট খারাপ হয়ে গেছে, লুঙ্গি পড়ছি। 10টা, 10:30, 11টার সময় দাঁড়াইছি আমরা, স্টিল আমরা যেতে পারি নাই। এখন কয়টা বাজে? এখন 13 ঘন্টা হয়ে গেছে। তো সরকার যদি বলে তেল আছে, তেলটা অ্যাকচুয়ালি কোথায় আছে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ করা তেলের পুরোটাই দেয়া হচ্ছে। তেল হয়তো আমার আগের চেয়ে একটু বেশি পাচ্ছি, তারপরেও আমার এখান থেকে বের হতে পারতেছি না, যে এত পরিমাণ গাড়ি বাড়ছে। এদিকে চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই লাইনে দাঁড়ানো যানবাহনে দেয়া হচ্ছে মামলা। পাম্প তো কোনো পার্কিং সিস্টেম নাই। পার্কিং সিস্টেম পাম্পগুলো করলে সেক্ষেত্রে আমরা পার্কিং রাখতে পারতাম। অবশ্যই রাস্তা রাখতে হয়, সেক্ষেত্রে রাস্তা রাখলে ফালতে পাইছে পার্কিং মামলা দিয়ে ডাম্পিং করে। সেক্ষেত্রে এই ড্রাইভারটা কেন আমার না রাষ্ট্রের। রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় দেখা গেছে একই অবস্থা। নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। কোনো ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে কয়েকদিন পরপর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে রূপপুরের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও বছরখানেক। দেখব ফারুক ভাই রবিনের রিপোর্ট। প্রায় ৩৫০০ কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে বহুস্তরে চলে পরীক্ষামূলক কার্যক্রম। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার ২.৫ বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখিনি, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তারপর সবকিছু দেখলাম না এখন ঠিক আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে ভিওসেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। তবে তার মানে এই নয় সহসাই রূপপুর থেকে মিলবে পুরোদমে বিদ্যুৎ। এ পর্যায়েও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আন্তর্জাতিক বাধ্যবাধকতার মাইলস্টোন পেরোতে হবে প্ল্যানটিকে। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। রিয়েক্টর থেকে যে গ্রিড পর্যন্ত এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা রিয়েল টাইমে প্রত্যেকটারই অনেক ধরনের টেস্ট করতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি করতে, এই জন্য সময় নিতে হয়। দেখেন 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা। এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী সেগুলো পালন হচ্ছে কিনা সেগুলো দেখে রেগুলেটরি বডি আবার একটা ফাইনাল একটা লাইসেন্স দেবে, যেটাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। বৈশ্বিকভাবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় যথেষ্ট স্পর্শকাতর হিসেবে বিবেচিত পারমাণবিক প্রকল্প। তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যেহেতু রাশিয়া টেকনোলজি আমরা বসাচ্ছি, ভিওসেফটি রোসাটমের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, তো আমাদের রেগুলেটরি বডি খুবই নবাগত। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে যদি আমরা করতাম, আমরা ভেরিফিকেশন করাইতাম, রিকমেন্ড করতাম, তাহলে কিন্তু আরও শক্তিশালী হতো। প্রকল্প সূচিতে নির্ধারিত চালুর সময় পেরিয়ে গেছে অনেক আগেই, ফলে ব্যয়ও বেড়েছে আর্থিকভাবে। তাই বিলম্ব না করে দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের। 1200 মেগাওয়াট করে রূপপুরের 2 ইউনিট থেকে মিলবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6000 হজযাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে
হজ অফিস বলছে ফ্লাইট নিয়েও নেই কোনো শঙ্কা। এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার ৬৫ বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এটা সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় ৬,০০০ যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। মন আর এখানে নাই, আল্লাহ কখন পৌঁছাবে এই আশা করে আছে, আল্লাহ কখন নিবে আমি বুঝাইতে পারতেছি না। মানে আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নের জায়গায় যাচ্ছি। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হয়তো হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে ২০৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে ২১ মে পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের, আহত হয়েছেন ৫ জন। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের হয়েছে মৃত্যু। স্বাভাবিক পরিবেশ হঠাৎ অশান্ত, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। শনিবার বিকেলে সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার ৪ কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুর ও ময়মনসিংহে ২ জন করে এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ১ জন করে মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। মার্কিন নৌ অবরোধের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। এখনো চূড়ান্ত হয়নি ওয়াশিংটন তেহরানের পরবর্তী বৈঠকের দিন। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলার হুমকি ট্রাম্পের। এবার বাণিজ্যের সংবাদ। আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই আশাবাদের কথা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী ১৫ দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দফতরে স্থানীয় সময় শুক্রবার ২টি টিমের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী ১৫-২০ দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। তারা হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নেই, আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া। আইএমএফ থেকে প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনো বাকি $1.86 বিলিয়ন। এর মধ্যে চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাল্টা হিসেবে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। দুই দেশের পরবর্তী বৈঠকের দিনক্ষণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বুধবারের মধ্যে চুক্তি না করলে এদিকে আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় ৪৭ দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। তবে এর পরপরই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জেরে পাল্টা ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরপরই আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়া হলো। এদিকে আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলার হুমকি দেন তিনি। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাঞ্চল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পূর্বাঞ্চল মাঠে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি প্রধান তামিম ইকবাল। প্রায় 28 একর জায়গার এই মাঠে শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করতে চায় বিসিবি। 2027 এশিয়া কাপ ও 2031 বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা বোর্ডের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল। প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামাত আমিরের। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারে শোকের মাতম। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।